13,700 ফিট হাইট, ভয়ঙ্কর রকম ঠান্ডা, এবং বারংবার চায়না আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই জায়গাটা নিয়ে একটা ডিসপিউট হয়ে এসছে। গাও গুলোচ্ছে একটু স্লাইটলি, দেখছিলাম লাস্টের দিকে এতটা পাকানো রাস্তা না। অরুণাচল প্রদেশ একটা এমন নাম যেটা শোনা মাত্র সৌন্দর্যের কথা প্রথমে মাথায় আসে না, বরং মাথায় আসে জায়গাটি নিয়ে ভারত ও চীনের সংঘাতের কথা। মাথায় আসে কিভাবে আমাদের দেশের এই রাজ্যটিকে কেড়ে নিতে চাইছে পড়শি দেশ চীন। তবে অরুণাচলের নাম শুনলে আরও একটা ব্যাপার আমার মাথায় আসত, যেখানে সবচেয়ে আগে সূর্য ওঠে, সূর্যোদয়ের দেশ অরুণাচল। এছাড়া কাশ্মীর, হিমাচল বা লাদাখ, উত্তরাখণ্ডের মতো কখনোই আমার স্বপ্নের তালিকায় ছিল না এই অরুণাচল প্রদেশ। তবে সেটা বড় কথা নয়, অজ্ঞানী মানুষের তালিকায় অনেক কিছুই থাকে না। সম্প্রতি অনেক লোকের কাছে প্রচারের আড়ালে থাকা এই অরুণাচলের সবুজ প্রকৃতির কথা শুনলাম। আজও বিশ্বাস হয় না, এক রাতের সিদ্ধান্তে হঠাৎই দেবাশিসদাকে ফোন করে ঢুকে পড়লাম ওদের অরুণাচল গ্রুপ ট্যুরে। পরের দিনই রওনা, হাওড়া থেকে বিকেলে সরাইঘাট এক্সপ্রেসে চেপে গুয়াহাটির উদ্দেশ্যে। তারিখটা ছিল 7ই নভেম্বর। গুয়াহাটি যাওয়ার নানান ট্রেন, কাঞ্চনজঙ্ঘা, কামরূপ ইত্যাদি থাকলেও সরাইঘাটি এই রুটের সেরা ট্রেন। ট্যুর এজেন্সির সাথে ঘুরতে যাওয়ার এইটাই প্লাস পয়েন্ট, একটা দুটো এক্সট্রা টিকিট ওদের কাছে অনেক সময় থেকে যায়, কাজেই আরাম করে যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। বাতানুকূল কামরাতেই ঠাঁই পেল এই ব্লগার। এই জার্নির সম্পূর্ণ অভিজ্ঞতা জানিয়েছি আমার হাওড়া থেকে গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের ব্লগে, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশনে, অবশ্যই একবার দেখে নেবেন। তো একদম কারেক্ট টাইমে তো আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি। গুয়াহাটি হচ্ছে হাওড়া থেকে 1000 কিলোমিটার দূর। তো এখান থেকে জাস্ট আমাদের জার্নি এখন জাস্ট শুরুই হয়েছে। গুয়াহাটি স্টেশনের বাইরে গিয়েই দেখবো হয়তো সব গেস্টরা দাঁড়িয়ে আছে। আমরা এসেছি এই সরাইঘাট এক্সপ্রেসে। কিছু গেস্ট কালকে সকালবেলা 6:50 বেরিয়েছিল হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, তারা মাঝরাতে এসে গুয়াহাটিতে পৌঁছে গেছে। আবার কিছু গেস্ট আজকে সকালে ফ্লাইটে এসে পৌঁছেছে। তাদের সবাইকে এক জায়গায় কোঅর্ডিনেট করে তারপরে আমরা এখান থেকে রওনা দেবো অরুণাচলের দিকে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভালুকপং। আপনারাও যদি এরকমই অরুণাচল ট্যুরে যেতে চান তবে যোগাযোগ করুন সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে এই ফোন নম্বরে, কারণ আসন্ন এপ্রিল মাসের 3 তারিখ সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস আবারও নিয়ে যাচ্ছে অরুণাচল। খরচা লাগবে ডবল শেয়ারিং 24,500 টাকা মাথাপিছু এবং ট্রিপল শেয়ারিং 23,300 টাকা মাথাপিছু, যাতে আপনার সম্পূর্ণ খাওয়া দাওয়া, সব হোটেল, সব গাড়ির খরচা, ট্রেনের আপ ডাউন টিকিট স্লিপার ক্লাসে অন্তর্ভুক্ত থাকবে। গুয়াহাটি স্টেশনের পার্কিংয়ে এসে দেখলাম আমাদের ট্যুরের গাড়ি ইতিমধ্যেই চলে এসেছে এবং তার পেছনে দাঁড়িয়ে আমাদের গ্রুপেরই লোকেরা কড়া নজর রাখছে তাদের মালগুলো ঠিকঠাক সব উঠছে কিনা। সবার লাগেজ উঠে যাওয়ার পর আমাদের ট্যুর অপারেটর দেবাশিসদা লটারির মাধ্যমে সবাইকে সিট দিয়ে দিল। এরপরের দিন থেকে যে আজ সামনে বসেছে সে কাল পেছনে, এবং যে আজ পেছনে বসেছে সে কাল সামনে, এই পদ্ধতিতে নিজেদের মধ্যে সিট বদল করে বসতে হবে। বোর্ডিং প্রক্রিয়া শেষ হলে সরকার ট্রাভেলসের বাস রওনা হলো অরুণাচলের উদ্দেশ্যে। ব্যস্ত গুয়াহাটি শহরের মধ্যে দিয়ে ধীর গতিতে বাস এগিয়ে চলল হাইওয়ের দিকে। দেখে খুব ভালো লাগলো আমাদের কলকাতার আমিনিয়া এখন পৌঁছে গেছে কলকাতার সীমানার বাইরে গুয়াহাটিতেও। ঘড়িতে বাজছে প্রায় 12টা। আমরা প্রায় 10-15 মিনিট হলো আমরা রওনা দিয়েছি গুয়াহাটি স্টেশন থেকে ভালুকপংয়ের জন্য। এবার যেটা বলার জন্য আমি এখন আসলাম সেটা হচ্ছে যে গাড়িটা কিন্তু এসি গাড়ি, ঠিক আছে। যদিও অরুণাচল ট্যুর এবং নভেম্বর মাসে ওখানে কতটা ঠান্ডা হবে সেটা আমরা সবাই জানি, বাট এখন কারেন্টলি গুয়াহাটিতে মানে এখন যে আমরা 240 কিলোমিটার জার্নি করবো ভালুকপং অব্দি, সেটা কিন্তু পুরোটাই প্লেন ল্যান্ড দিয়ে, এর মধ্যে পাহাড় পড়বেই না, ঠিক আছে। সুতরাং এখানে কিন্তু এখন ভালোই গরম লাগছে। সুতরাং এটা একটা প্লাস পয়েন্ট যে গাড়িটা এসি দিয়েছে, আরাম লাগছে। গুয়াহাটি থেকে আজকে আমাদের গন্তব্য অরুণাচলের ভালুকপং। দূরত্ব অনেক, 240 কিলোমিটার। তবে আজকের পথে
কোনো পাহাড় নেই, পুরোটাই সমতল। কাজেই গাড়ির গতির কাঁটা ছুঁয়ে থাকলো তার সর্বোচ্চ সীমা, এবং এক টানা এই একই রকম রাস্তা, একই রকম প্রকৃতি দেখতে দেখতে চোখ দুটো আর খুলেই রাখতে পারছিলাম না। এরপর গুয়াহাটি থেকে প্রায় 120 কিলোমিটার পথ চলে আমরা একটা ধাবায় দাঁড়ালাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্যে। ব্যাপারটা খুব ভাল লাগলো যে এই হাইওয়ের ধারের সব থেকে টপ ধাবাটাই কিন্তু আমাদের আজকে লাঞ্চটা করানো হলো। মানে আজকে দুপুর থেকেই এজেন্সির তরফ থেকেই খাবার দাবার কথা, এদিকে এজেন্সির সাথে যে রান্নার ঠাকুররা এসেছে তারা তো রান্না করার কোনো স্কোপ পায়নি, তারা সকালবেলায় এসে নেমেছে, রান্নাটা করবে কোথায়? সুতরাং রাস্তায় কোনো ধাবা থেকেই খাওয়াতে হবে এবং সেটার খরচা এজেন্সিকেই বিয়ার করতে হবে। তো দেবাশিস দা বলছিল যে বেস্ট যে এখানকার ধাবাটা আছে ওখানেই খাওয়াবো। ইভেন কি যে গাড়ির ড্রাইভার সেও বললো যে অনুরাগ ধাবা কিন্তু এখানকার ফেমাস। দেবাশিস দা বলছে অনেকটা কোলাঘাটের শেরে পাঞ্জাব যেরম এটাও এখানকার সেরম, কারণ পথে আসতে অনেক ধাবা বা রেস্টুরেন্ট দেখলাম, কিন্তু এটার সামনে জাস্ট ভিড়টা একবার তোমরা দেখো, মানে গাড়ির লাইন লেগে আছে। এর ঠিক পেছনেই কিন্তু আরেকটা ধাবা আছে, কিন্তু সেটা পুরো ফাঁকা। এখানে জাস্ট একটা জায়গায় পুরো জটলা হয়ে আছে গাড়ি, ঠিক আছে, পুরো যেরকম আমরা কোলাঘাটের শেরে পাঞ্জাব দেখি ওরম টাইপেরই। সেদিন আমাদের খাওয়ানো হয়েছিল ট্র্যাডিশনাল অ্যাসামিজ থালি। বড় খুশি হয়েছিলাম, কারণ যে কোনো জায়গায় ঘুরতে গেলেই আমি সেখানকার রান্নাটা চেখে দেখতে পছন্দ করি। শুধু ঘুরলে হবে, সেখানকার লোকেদের রসনা বোধটাও যে বুঝতে হবে। উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, বরবটি ভাজা, এই সকল ভাজাভুজির স্বাদ আমাদের বাঙালি বাড়ি বাড়িতে যেরকম হয় সেরকমই ছিল। একটা লাল বিটরুটের ভাত দিয়েছিল, তার স্বাদ অবশ্য কিছুই আমার মাথায় ঢোকেনি। এরপর আলুর মতো কি একটা গোল ভাজা দিয়েছিল, নরম নরম ছিল এবং খেতে দারুণ ছিল, তবে ওটা কিন্তু আলু ছিল না। এরপর ডাল ভাতের সাথে আলু ভাজা মেখে সাথে পাঁপড় ভাজা দিয়ে বড় তৃপ্তির সাথে ভাতগুলো খেলাম। তবে এই পুরো খাওয়া দাওয়ার নায়ক ছিল এই পনিরের তরকারি। যেরকম সুস্বাদু ছিল ঝোলটা, সেরকমই প্রচুর পরিমাণে দিয়েছিল বড় বড় পনির। খাওয়া দাওয়া সেরে আমরা ফের রওনা হলাম অরুণাচলের উদ্দেশ্যে। আজ সারাটা দিন আমাদের গাড়ি ছুটেছে আসামের সমতল ভূমি দিয়ে, কিন্তু ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওটাই অরুণাচল। যেখান থেকে পাহাড় শুরু সেখান থেকেই শুরু অরুণাচল, এবং ওখানেই আসাম অরুণাচলের সীমান্তে ভালুকপংয়ে আজ আমাদের রাত্রিবাস। আসামের বিখ্যাত তেজপুর শহরের কাছে এসে দেখা দিল সেই বহু প্রতীক্ষিত তিব্বতী সাংপো নদী। এদেশে এসে যার নাম হয়েছে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে ঢুকে হয়েছে যমুনা। অরুণাচলে অবশ্য তাকে ডাকা হয় সিয়াং নামে, তবে নাম তার যতই থাক, শুনতে ভালো লাগে ভগবান ব্রহ্মার সন্তান ব্রহ্মপুত্র নামে। ঘড়িতে বাজে তখন মাত্র বিকেল 5:19। এদিকে বাইরে দেখে তা বোঝার উপায় ছিল না, মনে হচ্ছিল 7-8 বাজে। সূর্যের প্রথম আলো যেমন এখানে পড়ে, তেমনি আবার সূর্যাস্ত হয় সবার আগে। এরপর ভালুকপং ঢোকার একটু আগে রাস্তার ওপর একটি বোর্ডে দেখলাম লেখা আছে, ইউ আর এন্টারিং নামেরি টাইগার রিজার্ভ। লেখাটা পড়া মাত্র গায়ের লোম খাড়া হয়ে গেল। ঝিঝি পোকার ডাক শুরু হলো রাস্তার চারিপাশে। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, বাঘ দেখা যায় এখানে? বলল, না, বাঘ কখনো দেখতে পায়নি, তবে হাতি বেরোয় রাত হলে। এরকম সন্ধেবেলা অনেকবার দেখেছি। ইন্টারনেট ঘেটে যা বুঝলাম, 200 স্কোয়ার কিলোমিটার এই জঙ্গলে মাত্র 3টেই বাঘ রয়েছে। ঠিকঠাক সংরক্ষণ না করতে পারায় নামেরিতে বাঘের সংখ্যা ক্রমশ কমেছে। জঙ্গল পেরিয়ে আমরা অবশেষে পৌঁছলাম আসাম অরুণাচল বর্ডারে, যেখানে দরকার পড়বে সেই ইনার লাইন পারমিটের। ইনার লাইন পারমিট একটি সরকারি ছাড়পত্র, যেটি আপনার কাছে না থাকলে আপনি অরুণাচলে প্রবেশ করতে পারবেন না। অনেকটা বিদেশে ঘুরতে যাওয়ার সময় ভিসার যেরকম দরকার পড়ে সেরকমই, কারণ অরুণাচল ভারতবর্ষের একটা অত্যন্ত স্পর্শকাতর এবং রেস্ট্রিক্টেড রাজ্য। যুগ যুগ ধরে যাকে নিয়ে
ভারত ও চীনের মধ্যে বিরাট ডিসপিউট, এবং এই কারণেই 1873 সাল অর্থাৎ ইংরেজ শাসনের সময় থেকেই এই ইনার লাইন পারমিটের প্রথা চলে আসছে, যার মাধ্যমে সরকার নজর রাখে কারা কারা এই রাজ্যে ঢুকছে এবং কোথায় কোথায় যাচ্ছে। ভালুকপং জায়গাটা কিন্তু হাফ আসামে পড়ে আর হাফ হচ্ছে অরুণাচল প্রদেশে পড়ে। আমরা আসামের সাইডটা পেরিয়ে অলরেডি কিন্তু অরুণাচল প্রদেশে এন্টার করে গেছি। এই যে আমার পেছনে যে মানে লেভেল ক্রসিং টাইপের যেটা দেখা যাচ্ছে গেটটা, এটা ক্রস করে আমি কিন্তু এখন অরুণাচল প্রদেশের সাইডটা দাঁড়িয়ে আছি। বেশ ঠান্ডা আছে, কিন্তু চিনচিন করছে, এই হাফ জামা পরে আছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই যে দোকানটা, এই দোকানটায় আমরা সবাই গিয়ে নিজেদের যে আধার কার্ড, সবাইকে কিন্তু আধার কার্ড ক্যারি করতে হবে, আধার কার্ডটা দিয়েছি, ওরা একটা ছবি তুলেছে। আর এরপরে আর আমাদের কোনো চাপ নিতে হবে না, এই ট্রাভেল এজেন্সির তরফ থেকেই সব কিন্তু দেখে নেবে। এই যে দাঁড়াটা গেল, এই হচ্ছে আমাদের ট্রাভেল এজেন্ট দেবাশিসদা, ওই সব দেখে নেবে। তো এই দোকানটাতেই সব কিছু হচ্ছে। আর এই ঠান্ডা ওয়েদারে তোমরা যদি একটু গরম হতে চাও, সেই ব্যবস্থাও আছে। প্রত্যেকের আধার কার্ড নম্বর এবং প্রত্যেকের ছবি তুলে সবার নামে ইনার লাইন পারমিট ইস্যু করা হলো এবং তা পাঠিয়ে দেওয়া হলো প্রত্যেকের ফোনে, যাতে যে কেউ চাইলে সে দেখাতে পারে। ইনার লাইন পারমিটের কাজ চলাকালীন পাশের এই দোকানটিকে ঘিরে অনেকের মধ্যে শোরগোল শোনা গেল। ক্ষতিকর এই পানীয়গুলো নাকি এখানে কলকাতার অর্ধেকের থেকেও কম দামে পাওয়া যাচ্ছে। 750 ml ব্লেন্ডার স্প্রাইট 600 টাকা, ঠিক আছে। ওইদিকে ওকস্মিথ দেখা যাচ্ছে, ওটার 750 আমরা কলকাতায় প্রায় 1100-1200 টাকা দিয়ে কিনি, 650 টাকা, ঠিক আছে। এদিকে আছে ইম্পেরিয়াল ব্লু, অনেকেই পছন্দ করে সস্তার মধ্যে, এটা অ্যারাউন্ড 650 দাম জানি। এটা এখানে না না, এটার দাম এখানে 260, এইটার দাম এখানে 260, যেটা আমাদের কলকাতায় 650 নেয়। ভালুকপংয়ের হোটেলে পৌঁছেই দেখলাম একদল বাঙালি টুরিস্ট গান বাজিয়ে আনন্দ ফুর্তি করছে। গানের তালে তালে কাঁধ নাচাতে নাচাতে বেশ ফুরফুরে মেজাজে ট্যুরের প্রথম হোটেলের রুমে প্রবেশ করলাম। রুমটা ছিল বেশ বড়, সুন্দর আসবাবপত্রে ঠাসা, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং একা মানুষের জন্য দুটো বিছানা দেখে সবাই বলেছিল, মাঝরাতে উঠে দেখিস পাশের বিছানায় কেউ শুয়ে থাকবে। স্নান করে ফ্রেশ হয়ে ভ্রমণ সঙ্গীটা খুলে বসলাম অরুণাচলকে আরো গভীরভাবে জানতে। সাথে ছিল গরম গরম চিকেন পকোড়া আর ফাটাফাটি একটা দুধ চা। ওহ, আর কি লাগে মানুষের। এরপর রাতের খাওয়া দাওয়া শুরু হলো গরম ভাতে ঘি দিয়ে, এবং পরে সেই ঘিয়ের সাথে ডাল মেখে নিতেই ডাল ভাতই অমৃত মনে হচ্ছিল। এছাড়া মুরগির মাংসেরও একটা দারুণ ঝোল প্রস্তুত করেছিল রান্নার ঠাকুরেরা। অরুণাচল ট্যুরের দ্বিতীয় সকাল। ঘুম থেকে উঠেই চললাম ব্যালকনির দিকে। আশপাশের প্রকৃতিটা কেমন সেটা গতকাল রাতের অন্ধকারে আর দেখা যায়নি। অপূর্ব একটা ভিউ ছিল হোটেলের সামনে। পাহাড় থেকে নেমে কামেং নদী চলে যাচ্ছে সমতলে, যা পরে গিয়ে মিশবে ব্রহ্মপুত্রে, এবং সমতল শেষ হয়ে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে হিমালয় পর্বতমালা। এরপর আমরা ভালুকপং হোটেল চেক আউট করে রওনা হলাম অরুণাচল প্রদেশের দিরাং টাউনের উদ্দেশ্যে। আজকের যাত্রাপথ প্রায় 134 কিলোমিটার এবং পাহাড়ও চড়তে হবে প্রায় 5000 ফিটের কাছাকাছি। পথ চলা শুরু হতেই মুগ্ধ করল অরুণাচলের এই ঘন সবুজ প্রকৃতি। চারিদিকে বন জঙ্গলে ভরে আছে প্রকৃতি, কত গাছগাছালি। পূর্ব হিমালয় যে পশ্চিম হিমালয়ের থেকে কতটা আলাদা সেটা আমার কাছে স্পষ্ট হয়ে গেল। পশ্চিম হিমালয় অর্থাৎ কাশ্মীর, হিমাচল বা উত্তরাখণ্ড ঘুরতে যাওয়ার সময় লোয়ার হিমালয়ের পাহাড়গুলো একেবারেই রুক্ষ মরুভূমির মতো মনে হয়। পাথুরে পাহাড় থাকে চারিপাশে, গাছপালা প্রায় নেই বললেই চলে। যেটুকু দেখা যায় সবই কাঁটাওয়ালা গাছ। কিন্তু সেইখানে পূর্ব হিমালয়ের রূপটাই যেন সম্পূর্ণ আলাদা, একেবারে মন মুগ্ধকর। আসলে পূর্ব হিমালয়ে সারা বছর যে হারে ভারী বর্ষা হয়, এখানের প্রকৃতি এত সবুজ তো হবেই।
ঘড়িতে বাজছে 11:38। ক্রমশ আঁকাবাঁকা পথ দিয়ে আমরা কিন্তু হাইট বাড়িয়ে চলেছি দিরাঙের পথে। এবং যেটা বলার জন্য আসলাম সেটা হচ্ছে যে এখানকার পাহাড় এতটাই সুন্দর। আমরা কিন্তু এখনো লোয়ার হিমালয়াসেই আছি, অলমোস্ট ফুট হিলসের কাছাকাছি, বাট স্টিল এত সবুজে ছাওয়া চারিপাশটা। মানে আমি যখন ইভেন কাশ্মীরের দিকটায় গেছি বা যখন আমি হিমাচলের দিকটায় গেছি, ওখানে বিউটি নিয়ে আমি কোনো কথা বলছি না, অবশ্যই মারাত্মক সৌন্দর্য ওখানেও আছে, কিন্তু লোয়ার হিমালয়াসের সাইডটা ওইখানে দেখলে না খুব একটা ডেজার্টের টাইপের লাগে। কেউ একটা ন্যাড়া ন্যাড়া পাহাড়, সৌন্দর্য সেরকম নেই। কিন্তু এখানে লোয়ার হিমালয়াস থেকেই যা সৌন্দর্য দেখছি, চারিপাশে পুরো বন হয়ে রয়েছে। আমার যেটা লাগে এটার পেছনে রিজনটা হতে পারে বে অফ বেঙ্গল থেকে যে ময়েস্ট এয়ারটা আসে, এটা এসে ধাক্কা খায় নর্থ ইস্ট রিজিয়নের যে হিমালয়াসে আছে সেখানে ধাক্কা খায়, এবং তার কারণেই কিন্তু এইসব এলাকায় সারা বছরই বৃষ্টি হয়। ঠিক আছে, তো সেই কারণেই হয়তো এখানকার পাহাড় এতটা সবুজ। যেই জঙ্গল এতক্ষণ গাড়িতে যেতে যেতে দেখছিলাম, এবারে সেই জঙ্গলে পায়ে হেঁটে ঢোকার সৌভাগ্যও হলো। তবে এই জঙ্গল কিন্তু ফরেস্ট ডিভিশনের আওতায় পড়ে, কাজেই সতর্ক নজর রাখতে হবে চারিদিকে। বলা যায় না কখন কোন বন্য প্রাণী ঘাড়ের ওপর এসে পড়ে। কাশ্মীরে যেরকম টিউলিপ গার্ডেন বিখ্যাত, অরুণাচলে বিখ্যাত অর্কিড গার্ডেন। টিপ্পি অর্কিড গার্ডেন আজকে আমাদের প্রথম সাইট সিন। নানান রঙের ও নানান আকারের অর্কিড ফুলে ভরে আছে এই বাগান, যা ছবি তুলে শেষ করতে পারবেন না। এরপর গাড়ি দাঁড়ালো আমাদের আজকের দ্বিতীয় সাইট সিন পয়েন্ট নিচি ফুলা ওয়াটারফলসে, যার জল পাহাড় গড়িয়ে নিচে গিয়ে মিশছে সেই কামেং নদীতে। এরপর আবারও একটি চেকপোস্টে গাড়ি দাঁড়ালো ইনার লাইন পারমিট ভেরিফিকেশনের জন্য। আমি আগেই বলছিলাম যে অরুণাচল প্রদেশ কিন্তু জিওগ্রাফিক্যালি একটা ভীষণ সেন্সিটিভ লোকেশন, এবং এই জন্যই 1873 থেকে ব্রিটিশরা যে এই ইনার লাইন পারমিটের সিস্টেমটা চালু করেছিল, যাতে মানুষে অবাধভাবে যত্রতত্র না ঘুরতে পারে এই স্টেটটায়। এবং এটা দরকার, বিকজ মানুষ কোথায় কি যাচ্ছে না যাচ্ছে এটা মনিটর করা দরকার এরকম একটা সেন্সিটিভ জায়গায়। সেটার জন্যই এই ইনার লাইন পারমিটটা ওরা চালু করেছিল ব্রিটিশাররা, এবং সেটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতেও কিন্তু এখন চলে আসছে। আমরা কালকে এই পারমিটটা অবটেন করেছি, তার জন্য আমাদের আইডি কার্ড হিসাবে আধার কার্ড দিয়েছি, এবং আমাদের ছবিও তোলা হয়েছে। এবং এইটা কিন্তু জায়গায় জায়গায় এরকম চেক করা হয়।
এই যে এখানে একটা এরকম পুলিশ চৌকি আছে, এটা একটা এরকম পুলিশ চৌকি। তো এখানে কিন্তু এরকম জায়গায় জায়গায় এটা দেখবে, মানে মুভমেন্টটা ট্র্যাক করার জন্য, যে ওইখান থেকে আমরা ভালুকপং থেকে হচ্ছে আমরা ঢুকলাম অরুণাচল প্রদেশে। এবার জায়গায় জায়গায় এরকম চেক করে করে দেখবে যে এরা কোথায় কোথায় যাচ্ছে, যাতে ওই পার্টিকুলার লোকগুলোর পুরো মুভমেন্টটা ওদের ট্র্যাকের মধ্যে থাকে। ঠিক আছে, খুবই মানে সেন্সিটিভ তো, চায়নার সাথে যে একটা ডিসপিউট আছে, ডিসপিউটের জায়গা, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং ইনলাইন পারমিট আমাদের সবার ফোনেই দেওয়া আছে, সুতরাং যে কেউ চাইলে দেখাতেই পারে। চেকপোস্টে ইনার লাইন পারমিট চেক করিয়ে আমরা ফের দিরাংয়ের পথে রওনা দিলাম। তবে এবারে পেট পাকিয়ে খিদে পেতে শুরু করলো, কারণ সকালে ব্রেকফাস্ট করে বেরোয়নি আমি। ঘড়িতে টাইম হচ্ছে এখন প্রায় 2:30। আমরা এরকম একটা সুন্দর লোকেশনে এসে দাঁড়িয়েছি, দারুণ সুন্দর লোকেশন, 6000 ফিট হাইট, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এখানে। হাফ জামা পরে যে দাঁড়িয়ে আছি, একটা ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু লাগছে, রোদটা আছে বলে বেশ কমফোর্টেবল। আর আমাদের যেই জায়গাটায় দাঁড় করিয়েছি, এখানে অ্যাকচুয়ালি এখন দুপুরে আমরা লাঞ্চ করব। এই হচ্ছে আমাদের একটা গাড়ি, এটা আর একটা গাড়ি, আর এই যে দোকানটা, এটাতে করব হচ্ছে আমরা এখন লাঞ্চ। আর আমি সকালে এমনি ব্রেকফাস্ট করে বেরোইনি, কারণ আজকে প্রথম দিন পাহাড়। আমি জেনারেলি প্রথম দিন পাহাড়ে না সবসময় ব্রেকফাস্টটা স্কিপ করি, কারণ লুচি তারপরে কচুরি এই জাতীয় খাবারগুলো খেয়ে পাহাড়ের এরম পাকানো রাস্তায় সমস্যা হতে পারে, বমি পেতে পারে, ওই জন্য আমি ব্রেকফাস্ট করি না প্রথম দিন। আমি এক্সপেক্ট করেছিলাম যে মোমো টোমো তো পাবোই ভাই, এইসব নর্থ ইস্টের জায়গা, বাট কোনো জায়গায় কোনো মোমো পাইনি। সেই সকালের পর থেকে খালি পেটে আছি, টুকটাক ওদের কাছ থেকে একটু বিস্কুট পেয়েছি। গ্যাস হচ্ছে, গাও গুলোচ্ছে একটু স্লাইটলি, দেখছিলাম লাস্টের দিকে এতটা পাকানো রাস্তা না, গাটা দেখছিলাম একটু গুলোচ্ছে। পেটের জ্বালা নিমেষে মিটে গেল যখন পেটে পড়ল এই ঘরোয়া ডাল ভাত। সত্যি তৃপ্তি বোধ হয় ডাল ভাতের থেকে বেশি আর কিছুতে নেই। তবে এখানেই শেষ নয়, পাবদা মাছের ঝোলও ছিল মেনুতে, যার স্বাদে তৃপ্ত হয়েছিল আমার রসনেন্দ্রিয়। পেটে ভাত পড়তেই সবাই চাঙ্গা, শুরু হলো রিল শুটিং পর্ব। তবে জয়দার এই সোলো শটটা মনে রাখার মতো। এই বয়সেও দাদা যেই স্টাইলে নিজেকে ক্যারি করলো, বহু মানুষ তা ভাবলেও করে উঠতে পারবে না। প্রায় 1 ঘন্টার লাঞ্চ ব্রেক দেওয়ার পর 3:30টার সময় আমরা আবার রওনা দিলাম দিরাংয়ের জন্য। এখন অলমোস্ট প্রায় 4টে বাজে, 4:15 মতন বাজে। আমরা অলমোস্ট দিরাং ঢুকছি। এখানে তো যেরকম তাড়াতাড়ি সকাল হয়, এবার সব তাড়াতাড়ি সন্ধেও হয়, প্রায় সন্ধে হয়ে আসছে। এবং যেটা বলার সেটা হচ্ছে এখানে রাস্তা খুব ভালো, মানে একদম ঝাঁঝাপচকে রাস্তা, টান রাস্তা, কিন্তু রাস্তায় এত বেশি পাক আছে না, এত বেশি যে আমি তো অনেকই আসি পাহাড়ে, তবুও আমারও যেন একটা মানে গা গুলানি টাইপের ভাব আসে। তারপরে আমাদের পেছনে যে ভাই আছে যারা রান্না করবে, তারা তো আরো বেশি আসে পাহাড়ে, কিন্তু তাদেরও হচ্ছে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমাদের যে আরেকটা গাড়ি আছে সেটা যে চালাচ্ছে, সে বন্ধু বলছিল যে গা গুলাচ্ছে। একটু পরেই আমাদের গাড়ি ঢুকে পড়ল দিরাং টাউনে। তবে এটা হলো লোয়ার দিরাং। আমাদের হোটেল রয়েছে আপার দিরাংয়ে, এবং লোয়ার দিরাং থেকে আপার দিরাং যাওয়ার পথেই গাড়ি ছুটল দেশের হয়তো সব থেকে সরু ন্যাশনাল হাইওয়ে দিয়ে। হ্যাঁ, ড্রাইভার দাদাই বলল, দেখো ন্যাশনাল হাইওয়ের কি হাল এখানে,
দুটো গাড়ি অবধি পাশাপাশি পাস করতে পারে না। একজন রাস্তার পাশে চেপে দাঁড়ালেই আরেকজন বেরোতে পারবে। খানিক পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের দিরাং হোটেলে। রিসেপশনে ঢুকতেই ধূপের একটা সুন্দর গন্ধে মনটা ভালো হয়ে গেল এবং দেখলাম আমরা যেরকম সন্ধ্যাবাতি দিই সেরকমই এরাও বুদ্ধের ছবির সম্মুখে সন্ধ্যাবাতি দিয়েছে, যা একটা পজিটিভ ভাইব ছড়িয়ে দিচ্ছিল সর্বত্র। হোটেলের রুমটা ছিল দুর্দান্ত, বিরাট রুম, দুজন মানুষ থাকার পক্ষেই বিরাট স্পেস। সেখানে আমি তো থাকবো একা, আর বিছানার সাজসজ্জা হোক কিংবা সোফা বা অন্যান্য আসবাবপত্র, মধ্যবিত্তের নজরে এই রুম দারুণ সাজানো এবং লাক্সুরিয়াস লাগবেই। সন্ধেবেলাটা দেখতে দেখতেই কেটে গেল। সময় হয়ে গেল রাতের ডিনারের। খাওয়া দাওয়া শুরু হলো ডাল ভাত আর আলু পেঁয়াজ কলি ভাজা দিয়ে। তারপর আসলো একদম কষিয়ে রান্না করা পটলের তরকারি। দারুণ স্বাদ হয়েছিল এটার। তবে মূল চমক ছিল এই সর্ষে চিকেনে, তার স্বাদ হয়েছিল অনবদ্য। এছাড়া শেষ পাতে চাটনি আর পাঁপড় পূর্ণতা দিয়েছিল এই খাওয়া দাওয়ার পর্বকে। দিরাঙের হোটেলে রয়েছি এখন আমরা। ভালো ঠান্ডা আছে, তবু বাঙালি গায়ে একটা তাওয়েল নিয়েই ঘুরে বেড়াচ্ছে। গিজারে একদম গরম জল আসছে, স্নান করে নিলাম। বাইরে টেম্পারেচার 13 ডিগ্রি সেলসিয়াস মতন, বেশ ভালো ঠান্ডা আছে। আজকে এই দিরাং ছেড়ে আমরা যাচ্ছি হচ্ছে তাওয়াং, অরুণাচল প্রদেশের মেন জায়গা। তাওয়াংয়ের উদ্দেশ্যে যাব। প্রচুর হাইট, যেখানে আছি এখন সেটা মাত্র 5000 ফিট। ওটাই যাচ্ছি প্রায় 11,000 ফিটেরও ওপরে। তাওয়াং প্লাস সেলা পাস পেরিয়ে যেতে হবে, যেটা 13,000 ফিট। আজকে একটা দুর্গম পথ আছে, প্লাস শুধু দুর্গম বলেই না, ওটা হচ্ছে অরুণাচল প্রদেশের সবচেয়ে মেন অ্যাট্রাকশনের জায়গা। রুমে ব্রেকফাস্টও দিয়ে গেছে জাস্ট। আজকে একদম প্লেন ব্রেকফাস্ট করা হয়েছে, ম্যাগি। কালকে ছিল হচ্ছে কচুরি, আজকে ম্যাগি রাখা হয়েছে। রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে গিয়েই বুঝলাম এই সকালবেলা কি কনকনে ঠান্ডা আবহাওয়া দিরাঙে। ঘন সবুজের ছাওয়া চারিপাশের প্রত্যেকটা পাহাড়। আমরা রয়েছি পাহাড়ের উপরে আপার দিরাঙে, কিন্তু মূল দিরাং টাউনটা কিন্তু রয়েছে নদীর ধারে নিচে ভ্যালিতে, যেটাকে বলা হয় লোয়ার দিরাং। এবং এখন অবধি আমরা অরুণাচল বলতে দেখেছি শুধুই ঘন সবুজের ছাওয়া পাহাড়, কিন্তু ক্যামেরাটা জুম করলেই দূরে যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে তাতে আর কোনো সবুজের চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ যেদিকে ক্যামেরা তাক করেছি সেদিকেই সেলা পাস, যার উচ্চতা প্রায় 14,000 ফিট। ওই উচ্চতায় আর প্রাণের হদিশ পাওয়া যায় না। দিরাং হোটেল চেক আউট করে আমরা প্রথমে সেলার দিকে গেলাম না। প্রথমে আমরা গেলাম এই দিরাঙের পাশেই একটা সাইট সিন করতে। এখানে নাকি একটা ভ্যালি রয়েছে যার নাম সাংতি ভ্যালি। তবে যাওয়ার আগে থেকেই আমাদের ড্রাইভার দাদা বারবার বলছিলেন, দূর, ওখানে কিচ্ছু নাই। দিরাং থেকে তাওয়াংয়ের পথে বেরিয়েছি এবং বেরোনোর পরেই দিরাংয়ের কাছাকাছি একটা সাইট সিন স্পট আছে যেটার নাম আছে সাংতি ভ্যালি। এখানে অরুণাচলে সেরকম অর্থে ভ্যালি দেখতে পাওয়া যায় না, যেরকম আমরা হিমাচল বা কাশ্মীরে দেখি। এবং ভ্যালির বিউটি কিন্তু একটা অন্য লেভেলে হয়, পুরো হেভেনলি বিউটি হয় ভ্যালির। বাট সত্যি কথা বলতে সেরকম একটা লাগলো না, মানে সেরকম বিশেষ কিছুই স্পেশাল না। এটা আমাদের যে গাড়ি চালাচ্ছে সেই বলেছিল যে ওখানে দেখার কিছুই নেই, তবু স্পট বলে লোকদেরকে নিয়ে যাওয়া হয়। ভগবানের অশেষ কৃপায় এই জীবনে কিছু এমন ভ্যালিতে ঘুরতে গেছি যা দেখে হৃদয় থমকে যায়। মনে হয় স্বর্গ যদি কোথাও থেকে থাকে তবে সেটা এখানেই। কিন্তু সেসব দেখার পর অরুণাচলের এই সাংতি ভ্যালি একেবারেই মনে দাগ কাটতে পারল না। এরপর আমরা গাড়ি দাঁড় করালাম একটা পাহাড়ি ক্যাফেতে। মোমোর জন্ম তিব্বতে এবং অরুণাচল একেবারে তিব্বত লাগোয়া, কাজেই গোটা বিশ্বের মধ্যে সবথেকে অথেন্টিক মোমোর স্বাদ পাবেন এসব এলাকাতেই। মোমোর প্লেট ছিল বেশ সস্তা,
8 পিস 120 টাকা। এবং একটা জিনিস এখানকার অনেকগুলো ক্যাফেতেই লক্ষ্য করলাম, এনারা ভীষণভাবে পজিটিভ মাইন্ডেড। প্রত্যেকটা ক্যাফের দেওয়ালে ভর্তি শুধু আপনাকে উজ্জীবিত করার মতো পজিটিভ করছে। এত মোমো খেয়েছিলাম যে দুপুরে যখন খাওয়ানো হলো তখন আর কিছু খেতে ইচ্ছা করলো না। এর ফলে যেটা মিস করলাম সেটা হলো চিংড়ির মালাইকারি। লাঞ্চ সেরে যখন গাড়ি সেলাপাসের দিকে ছুটছে, ড্রাইভার দাদা আঙুল তাক করে বলল, ওই যে উঁচু পাহাড়টা দেখছো, তার চূড়ায় এখন উঠবো আমরা, যেখানে মেঘ এসে জমেছে। পাস হলো এমন এক রাস্তা যা বিরাট বিরাট পাহাড় টপকে আপনাকে পাহাড়ের অপর প্রান্তে পৌঁছে দেয়, এবং পাহাড় টপকানোর সময় স্বাভাবিকভাবেই একেবারে পাহাড়ের টপে চড়তে হয়। এই জন্যেই দেশে যতগুলো পাস রয়েছে প্রত্যেকটাতেই সৌন্দর্য অপরিসীম। আর যেহেতু পাহাড়গুলো টপকাতে ভীষণ উচ্চতায় উঠতে হয়, পাসের সঙ্গে শ্বাসকষ্টর একটা চির সম্পর্ক রয়েছে। যেরম দেখুন না, এই মোটকা ইউটিউবারটা মুখটা হা করে রেখেছে, যাতে 3টে ফুটো দিয়েই কনস্ট্যান্ট অক্সিজেন শরীরে ঢুকতে থাকে। যাই হোক, এই সেলাপাসের ক্ষেত্রে অপর প্রান্তে যেই শহরটা রয়েছে সেটা হলো তাওয়াং, যেটা ইতিহাসের মতে যুগ যুগ ধরে ছিল তিব্বতের অংশ। এবং যেহেতু তিব্বতকে বর্তমানে কবজা করে রেখেছে চীন, তাই চীন বলে এই তাওয়াং আমাদের। আর ভারতের মতে তিব্বতকে যখন চীন কবজা করছিল তখন তিব্বত এই তাওয়াংকে ভারতের হাতে সঁপে দিয়েছিল। এই নিয়েই দুই দেশের চির সংঘাত, যার দরুন রক্তারক্তি কাণ্ড হয়েছে দুই দেশের সেনার মধ্যে বহুবার। এবং এই সেলাপাস তাওয়াংকে বাকি দেশের সঙ্গে জোড়ার একমাত্র রাস্তা বলেই এই রাস্তা স্ট্র্যাটেজিক্যালি ভীষণ গুরুত্বপূর্ণ আর স্পর্শকাতর। দেখতে দেখতে আমরা উঠে আসলাম একেবারে পাহাড়ের চূড়ায়। মেঘে ঢেকে গেছে তখন চারিপাশটা, রুক্ষ মরুভূমির মতো পাহাড়। এখানে প্রাণের বিন্দুমাত্র চিহ্ন নেই। ড্রাইভার দাদা বলল, এইসব জায়গা সারা বছর বরফের সাদা চাদরে ঢেকে থাকে। শীতকালে বরফ পড়বে, তারপর থাকবে বহুদিন। তবে নভেম্বরে এখনো সেই অর্থে স্নোফল হয়নি। অবশেষে এসে পৌঁছলাম অরুণাচল ট্যুরের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দি মোস্ট ফেমাস স্পট, সেটা হচ্ছে সেলা পাসের টপে। সেলা পাসের একদম টপে আছি আমরা, 13,700 ফিট হাইট, ভয়ঙ্কর রকম ঠান্ডা, হাত জমিয়ে একদম মনে হচ্ছে ফাটিয়ে দেবে এরম ঠান্ডা। আর ঠান্ডা হাওয়া বইছে। পেছনেই হচ্ছে সেলা লেক, সেলা টপেই হচ্ছে সেলা লেক। ভীষণ সেক্রেড লেক, এটা বুদ্ধিজমে ভীষণ সেক্রেড মনে করা হয় এই লেকটাকে। আর এই সেলা পাস কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমাদের দেশের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তাওয়াং যে জায়গাটা, যেটা ভীষণ একটা সেন্সিটিভ লোকেশন, যেটা ইভেন কি ডিসপিউটেড, যেটা নিয়ে চায়নার সাথে ইন্ডিয়ার একটা ডিসপিউট আছে এই তাওয়াং জায়গাটা নিয়ে, সেই তাওয়াংকে সারা দেশের সাথে কানেক্ট করার একমাত্র রাস্তা কিন্তু এই সেলা পাস, যুগ যুগ ধরে। যদিও এখন সেলা টানেল হয়ে গেছে, যেটা এই সেলা পাসেরই অনেক নিচ দিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে সুড়ঙ্গ করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আগে তো এসব টেকনোলজি ছিল না। তখন এই পাস দিয়েই, মানে ধরে নাও সারা দেশ একদিকে, তার মাঝখানে একটা বিরাট পাহাড়, তার ওই পাশে আবার তাওয়াং, ঠিক আছে। এবং তাওয়াংটা সেন্সিটিভ জায়গা, ডিসপিউটেড জায়গা। এবার আমাদের দেশের সৈন্য থেকে আরম্ভ করে লোকদের যে এদিকে যেতে হবে, তার একটাই রাস্তা হচ্ছে সেলা পাস। একদম পাহাড়ে এরম পেঁচিয়ে 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 উঠবে, তারপরে পাসের টপে আসবে যেখানে আমরা এসছি, সেইখান থেকে আবার পেঁচিয়ে পেঁচিয়ে নিচে নেমে যাবে তাওয়াংয়ে। সেলা টপেই অবস্থিত সেলা লেক। পূর্ব হিমালয়ের এই অঞ্চলে নাকি 101টা এরকম বরফ গলা লেক রয়েছে, যার মধ্যে সেলা লেকও একটি, এবং এই প্রত্যেকটিরই বৌদ্ধ ধর্মে ভীষণ গুরুত্ব। সেলা পাসের নামকরণ হয়েছে এই অরুণাচলেরই একটি বাচ্চা মেয়ে সেলার নামে। এবারে এই গল্পটা আপনাদের শোনাই। সালটা ছিল
1962 ভারতে আক্রমণ করল চীন। ইন্ডো চায়না বর্ডার পেরিয়ে ঢুকে পড়ল ভারতে, কবজা করে নিল তাওয়াং। বিপুল সংখ্যায় ছিল চীনের সেনা, তার তুলনায় সেইভাবে ভারতীয় সেনা মোতায়েন করা ছিল না। তাওয়াং কবজা করে তারা পা রাখল এই সেলা পাসে। উদ্দেশ্য ছিল এই পাস কবজা করে তারপর পুরো অরুণাচলটাই দখল করবে তারা। রুখে দাঁড়ালো একটি ভারতীয় সৈনিক। 72 ঘন্টা বিশাল চীনী সেনাকে এই সেলা পাসে আটকে রাখল একা একটি ভারতীয় সেনার জওয়ান, এবং তাকে এই অসহায় অবস্থায় দেখে তার পাশে গিয়ে দাঁড়ালো এখানকার দুটি বাচ্চা মেয়ে। একজনের নাম সেলা, আরেকজনের নাম নুরা। নিজের দেশের জন্যে ওই জওয়ানের পাশাপাশি বাচ্চা মেয়ে দুটিও নিজেদের জীবন বলিদান দিল। তারপরই সেলার নামে নামকরণ করা হয় এই পাসের, এবং নুরার নামে নামকরণ করা হয় অরুণাচলেরই সব থেকে বিখ্যাত ঝর্ণা নুরানাং ওয়াটারফলসের। এবং যেই ভারতীয় সৈনিক একা লড়াই চালিয়ে গেছিলেন তার নাম ছিল রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত, যাকে শ্রদ্ধা জানাতে যুদ্ধের জায়গাতেই তৈরি হয়েছে এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। হ্যাঁ, এখানেই হয়েছিল 1962 সালের ভারত চীন যুদ্ধ। কি অপূর্ব একটা সিনিক বিউটির সামনে কতটা নৃশংস একটা কাণ্ড। এই বিশাল হিমালয়ান রেঞ্জের অদূরেই রয়েছে ভারত চীন বর্ডার, এবং বর্ডার পেরিয়ে এই বিশাল পাহাড়গুলো টপকে চীনী সেনা ঢুকে পড়ে আমাদের দেশে। আর এই পাহাড়ের গায়ে এই যে বাংকারগুলো রয়েছে, এগুলোই ছিল 1962 সালের সেই যুদ্ধের ভারতীয় সেনার বাংকার। কি মারাত্মক সুন্দর একটা ভিউ, তার সামনে এরকম একটা বাংকার। 1962 যুদ্ধের বাংকার নাম্বার 4। এটা ঢোকাটাও খুব চাপের, মানে এই যে আমার হাত এখানে মানে কতটা নিচু হয়ে, মানে সেই এবং এইসব জায়গায় বন্দুক তাক করে কিভাবে নিজের দেশের রক্ষা করেছেন, স্যালুট। যতবারই শুনি না মনের ভেতরটা ইমোশনাল হয়ে যায়। এই ওয়ার মেমোরিয়ালে আপনারা আরও দেখতে পাবেন ভারতীয় সেনাদের সেই যুদ্ধের সময় থাকার ব্যবস্থা কেমন ছিল তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। শুনেছি এই একটাই মগ দিয়ে নাকি সেনাদের খাওয়া দাওয়া, স্নান করা, কাপড় কাচা এবং টয়লেট করার সময় ব্যবহার করতে হতো। এছাড়াও দেখতে পাবেন ট্রেনিং রুম, রেডিও রুম এবং তখনকার টেলিফোন। বিকেল তখন সবে 4:30। আমরা যশবন্তগড় থেকে রওনা দিলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। এদিকে 4:30 সময়ই অরুণাচলে প্রায় সন্ধে হতে চলেছে। আমাদের তাওয়াং পৌঁছতে লাগবে আরও প্রায় 2-2.5 ঘন্টা, কিন্তু সেই গল্প থাক পরবর্তী পর্বের জন্যে, যেখানে আপনাদেরকে নিয়ে যাব 15,200 ফিট উচ্চতায় ইন্ডো চায়না বর্ডারে। দেখাবো হিমালয়ের আনাচে কানাচে কত এরকম মায়াবী লেক লুকিয়ে রয়েছে। বিস্তারিতভাবে জানাবো অরুণাচল নিয়ে ভারত চীন সংঘাতের সূত্রপাতটা কোথায়। এছাড়া হৃদয় থমকে দেওয়া নুরানাং ওয়াটারফলস তো রয়েছেই।